হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা বায়োলজির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কার্ডিওভাস্কুলার সিস্টেম হৃদসংবহন তন্ত্র সম্পর্কে জানব। তো 1616 খ্রিস্টাব্দে উইলিয়াম হার্ভে তিনি মানুষের রক্ত সংবহন পদ্ধতিটা তিনি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এবং হৃৎপিণ্ড আমাদের দুটো যে বক্ষ গহ্বর রয়েছে, ফুসফুস, দুদিকে দুটো ফুসফুস রয়েছে, সেই তার মাঝে কিছুটা বাম দিকে অবস্থান করে এবং এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 12 থেকে 13 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 9 থেকে 10 সেন্টিমিটার। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজন কত? 300 থেকে 330 গ্রাম, এবং এটা স্ত্রীলোকের ক্ষেত্রে হয়ে যায় 200 থেকে 240 গ্রাম। এবার হৃৎপিণ্ডের বাইরে সমগ্র হৃৎপিণ্ডটা পেরিকার্ডিয়াম নামক একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। এর বাইরের এই যে অংশটা, এখানে যে পর্দাটা থাকে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, এবং এটা দ্বিস্তর, দুটো লেয়ারের মধ্যে থাকে, এবং এই লেয়ারের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, পেরিকার্ডিয়াল তরল থাকে, যেটা এর পুরো কাজটাই হচ্ছে, পেরিকার্ডিয়ামের কাজই হচ্ছে হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, বাঁচানো। তাহলে এটা দ্বিস্তর, দুটো লেয়ার থাকে, পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার থাকে, মাঝে ফ্লুইড, যাতে করে হৃৎপিণ্ডটা বাইরের আঘাত থেকে রক্ষা পায়। এটা হলো। এবার এটা বাইরের দিকের অংশটা, বাইরের দিক থেকে হৃৎপিণ্ডটা এরকম দেখতে, এখান থেকে বিভিন্ন শিরা, ধমনী সেগুলো এসে মিলেছে বা বাইরের দিকে গেছে। হৃৎপিণ্ডের অভ্যন্তরভাগে যে গঠনটা রয়েছে সেটা কি? মূলত হৃৎপিণ্ড 4টে প্রকোষ্ঠ রয়েছে, হৃৎপিণ্ডের মধ্যে 4টে ভাগ রয়েছে। একটা হচ্ছে নিলয়, বাম নিলয়, ডান নিলয়, আর একটা হচ্ছে অলিন্দ, বাম অলিন্দ, ডান অলিন্দ, ঠিক আছে। এবং এই যে অলিন্দ বা আর্টেরিয়াম, একটা প্রাচীর দ্বারা, এটা দুটো পার্থক্য, এই যে অংশটা লেফট আর্টেরিয়াম এবং রাইট আর্টেরিয়াম, এই দুটো এইখানে দুটো কিন্তু আলাদা হয়ে রয়েছে। আবার এই যে লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল বা নিলয়, এটাও কিন্তু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বা অন্তর্নিলয় প্রাচীর, এই যে অংশটা, এটা দিয়ে কিন্তু আলাদা হয়ে রয়েছে। তো এটা হচ্ছে মূল গঠন। এবার এর বাকি যে আরও এখানে অ্যারো চিহ্ন দিয়ে অনেক কিছু দেখানো রয়েছে, বিভিন্ন কপাটিকা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, তো সেটাও আমরা দেখব। হৃৎপিণ্ডের অলিন্দের মধ্যে যে অংশটা, সেটা কিন্তু কোথাও মসৃণ হয়, আবার কোথাও কিন্তু খাঁজযুক্ত হয়। আমরা ছবিটা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। অলিন্দের ক্ষেত্রে এটা কিন্তু তুলনামূলক মসৃণ, নিলয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি খাঁজ রয়েছে, এখানে অনেক বেশি খাঁজ রয়েছে। যাই হোক, ডান অলিন্দের ক্ষেত্রে এখানে আমরা দেখব সুপিরিয়র ভেনা কাভা এখানে এসে কিন্তু রাইট আর্টেরিয়ামে এসে ঢুকছে, আর এখানে লেফট আর্টেরিয়ামের ক্ষেত্রে এখানে পালমোনারি ভেন এখান থেকে কিন্তু প্রবেশ করছে, ঠিক আছে। সুপিরিয়র ভেনা কাভা আর এখানে পালমোনারি ভেন, এইগুলোর মাধ্যমে কিন্তু
এখানে রক্তটা এসে প্রবেশ করে, তারপর আবার নিচে চলে যাচ্ছে, অলিন্দ থেকে নিলয়ে চলে যাচ্ছে, সেখান থেকে এখানে পালমোনারি আর্টারি এওর্টার মাধ্যমে এগুলো কিন্তু আবার পুনরায় ছড়িয়ে পড়ছে। যাই হোক, এটা খুব সিম্পল, আমি জাস্ট দেখানোর জন্য বললাম। একটা ইন ডিটেলে কীভাবে এটা পুরো সিস্টেমটা কাজ করে সেটা আমাদের জানতে হবে, এবং এর মধ্যেকার যে ছোট ছোট বিষয়গুলো সেইগুলোর উপর আমাকে গুরুত্ব দিতে হবে। তো হৃৎপিণ্ডের এই যে প্রাচীর, ওয়ালস অফ হার্ট, এখানে কিন্তু 3টে লেয়ার আছে। প্রথমে আমরা উপরে দেখলাম কি পেরিকার্ডিয়াম, তার মধ্যে 2টো লেয়ার রয়েছে। পেরিকার্ডিয়াম পুরোপুরি একদম বাইরের অংশ, হৃৎপিণ্ডের একেবারে বাইরের অংশ, বাইরের হাত থেকে রক্ষা করছে। কিন্তু হৃৎপিণ্ডের যে প্রাচীর, এই যে অংশগুলো, এই যে প্রাচীর, এটা কিন্তু 3টে লেয়ার থাকে। একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এপিকার্ডিয়াম। ঠিক আছে, হৃৎপিণ্ডের প্রাচীরটা কিন্তু আবার 3টে লেয়ার রয়েছে। এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম। ঠিক আছে, এটুকু এখানে যথেষ্ট। এবার হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন কপাটিকা থাকে, ভালভ থাকে। এই যে অলিন্দ থেকে নিলয়ে রক্ত এসে পৌঁছাচ্ছে, এখানে এই যে ট্রাইক্রাসপিড ভালভ, মিট্রাল ভালভ, এই ভালভগুলো, এই কপাটিকাগুলোর মাধ্যমেই কিন্তু এটা খোলা পড়ার সাথে সংযুক্ত। এটা খুললে তবেই নিচে রক্তটা এসে পৌঁছাবে, বা এই জায়গাতে খুললে এটাই কিন্তু এইখানে পালমোনারি আর্টারির মাধ্যমে যাবে। তো এই সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ। কপাটিকাগুলো কোনটা কি, কপাটিকা কোথায় অবস্থান করে সেটা আমাদের জানতে হবে। তো এই যে ট্রাইকাসপিড ভালভের কথা বলা হচ্ছে, ট্রাইকাসপিড ভালভটা কোথায় থাকে? ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে থাকে। আমরা কিন্তু এখানে শরীর সংস্থান অনুসারে ডান দিক বাঁ দিক বিচার করব। এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি আমাদের এটা বাঁ দিক, কিন্তু শরীর সংস্থান অনুসারে এইটা হচ্ছে ডান দিক, এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। তো এই হিসাবে আমরা কিন্তু বিচারটা করব। তাহলে ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে কিন্তু ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড ভালভটা থাকছে। ঠিক আছে, সরাসরি এখানে কিন্তু প্রশ্নে অবস্থানটা জিজ্ঞাসা করা হবে যে কোন জায়গাতে কোনটা রয়েছে, অবস্থানটা জিজ্ঞাসা করা হবে। তাহলে এটা এখান থেকে মনে রাখবেন। তাহলে এটা ট্রাইকাসপিড ভালভ। আর বাইকাসপিড, যেটাকে মিট্রাল ভালভও বলা হয়, এইখানে আমরা দেখতে পাচ্ছি মিট্রাল, এখানে ট্রাইকাসপিড, এটাকে বাইকাসপিড বা মিট্রাল কপাটিকা বলা হয়। এটা বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলের মধ্যে কিন্তু থাকছে। আর কি অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকা বা সেমিলুনার কপাটিকা থাকে, এটা কোথায় থাকে? ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনী, বাম নিলয় এবং মহাধমনী, এই যে অংশগুলো, এই অংশগুলো এখানে এখানে রয়েছে। তো এগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো খোলা পড়ার মাধ্যমেই কিন্তু রক্তের দিক, যেমন যে দরজাটা খুললে আমরা যে ঘরে প্রবেশ করতে পারি, সেরকমই ঠিক কপাটিকাগুলো যখন যেভাবে খুলবে তখন সেই দিকে কিন্তু রক্তের প্রবাহটা হবে। তো সেই জন্যই এর অবস্থানগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং অবস্থান থেকে কিন্তু প্রশ্ন তৈরি হওয়ার জায়গা রয়েছে। তাহলে এটা হলো। আরেকটা বিষয় হৃৎপিণ্ডের সাথে খুব সংযুক্ত, সেটা হচ্ছে এসএ নোড, এসএ নোড বা সাইনো
অট্রিয়াল নোড। ডান অলিন্দে যেখানে উত্তর মহাশিরা প্রবেশ করছে ঠিক এই জায়গাটাতে এখানে রয়েছে এভি নোড, আর একটা রয়েছে এসএ নোড, সাইনোট্রিক্যাল নোড। এই দুটো এসএ নোড এবং এভি নোড এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই জায়গাতে এসএ নোড থাকছে এবং এই জায়গাতে থাকছে এভি নোড। এদের কাজ কি? এসএ নোড করে কি, প্রতি মিনিটে 70 থেকে 80টা হৃদস্পন্দন তৈরি করে, যেটা হৃৎপিণ্ডকে গড়ে 72 বার স্পন্দন করতে সাহায্য করে। এই জায়গা থেকেই ছন্দটা তৈরি হয়। তাহলে এই জন্য এসএ নোডকে বলা হচ্ছে হৃৎপিণ্ডের পেস মেকার। পেস, এই যে ছন্দটা উৎপন্ন করছে, তৈরি করছে, সেটা কিন্তু এসএ নোড। কোথায় থাকছে? ঊর্ধ্ব মহাশিরা যেখানে ডান অলিন্দের মধ্যে এইখানে প্রবেশ করছে, এই জায়গাতে থাকছে এসএ নোড। ঠিক আছে, এটা মনে রাখবেন। ডান অলিন্দের ঠিক মাথার দিকে ঊর্ধ্ব মহাশিরা যেখানে প্রবেশ করছে সেই জায়গাতে এসএ নোড থাকছে, এবং এটাকেই বলা হচ্ছে পেস মেকার, ছন্দ নিয়ামক। বাংলাতে যদি আমরা শুদ্ধ বাংলাতে বলি ছন্দ নিয়ামক বা পেস মেকার। আর্ট্রিওভেন্ট্রিকুলার নোড, এভি নোড, এটা থাকে ডান অলিন্দের পিছনের দিকে এই জায়গাতে। এর কাজ কি? এর কাজ হচ্ছে 40 থেকে 60 বার হৃদস্পন্দন তৈরি করা। এটাকে রিজার্ভ পেসমেকার বলা হয়। ঠিক আছে, রিজার্ভ বলা হয়, এবং এর প্রভাবে যদি হৃৎপিণ্ড স্পন্দিত হয় তখন সেটাকে নোডাল রিদম বলে। নোডাল রিদম। তো এটা খুব গুরুত্বপূর্ণ এবং অবস্থানটা থেকে কিন্তু এখানে প্রশ্ন হতে পারে। আরেকটা বিষয় এখানে আসবে, সেটা হচ্ছে বান্ডেল অফ হিজ বা হিজের তন্তুগুচ্ছ। এই তন্তুটা কি করে? এই এভি নোড থেকে বান্ডেল অফ হিজ বা হিজের তন্তুগুচ্ছ এভি নোড থেকে তৈরি হয়ে অলিন্দ নিলয়ের প্রাচীর এর উপর দিয়ে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই যে ছন্দটা তৈরি হচ্ছে, এই ছন্দটাকে পরিবহন করে সারা হৃৎপিণ্ডে ছন্দটা যাতে পৌঁছে যায় তার জন্য কিছু তন্তু থাকে, যেটাকে আমরা বলছি বান্ডেল অফ হিজ। এখানে তো শুধু এই জায়গাতে ছন্দ উৎপন্ন হলে হবে না, পুরো হৃৎপিণ্ডটাকে ছন্দবদ্ধ অবস্থাতে নিয়ে আসতে হবে। এই জন্য জালের মতো এখানে তন্তুগুলো তৈরি হয়, যেটা বলা হচ্ছে বান্ডেল অফ হিজ। এরা কি করছে? পরিবহন করছে, যে ছন্দটা তৈরি হচ্ছে এটাকে পরিবহন করছে। ঠিক আছে, তাহলে হিজ, বান্ডেল অফ হিজ। আর থাকে কি? পার্কিনজি ফাইবার। পার্কিনজি ফাইবার, এই হিজের যে বান্ডেল বা তন্তু, হিজের তন্তু, সেখান থেকে পার্কিনজি ফাইবারগুলো তৈরি হয়। মানে তার যে শাখা প্রশাখা, একটা শেকড়, মূল শেকড়, তার অনেক শাখা প্রশাখা, ঠিক এরকম হিজের বান্ডিলে এরকম যে শাখা প্রশাখাগুলো ছড়িয়ে যায় সেইটাকে বলা হয় পার্কিনজি ফাইবার। তো এদের মধ্যে আর এসএ নোড এভি নোডের মধ্যে সংযোগ রক্ষার জন্য থাকে ইন্টারনোডাল, আন্তর্নোডীয় ফাইবার। ইন্টারনোডাল, এই দুটোর মধ্যে কানেকশন রাখার জন্য, তার জন্য কিন্তু তন্তু রয়েছে। তাহলে তিনটে টাইপ আমরা দেখতে পাই। একটা হচ্ছে বান্ডেল অফ হিজ, হিজের তন্তু। আরেকটা হচ্ছে হিজের তন্তু থেকেই যে প্রশাখাগুলো বের হয় সেটা হচ্ছে পার্কিনজি ফাইবার। আর দুটো এসএ নোড এভি নোডের মধ্যে যে কানেকশন সেটাকে বলা হচ্ছে ইন্টারনোডাল ফাইবার।
ঠিক আছে, তাহলে এই তিনটে থাকে। এখন একটা টার্ম ইউজ করা হয়, হার্ট ব্লক। এই বিষয়টা কি? এসএ নোড থেকে যখন স্পন্দনটা ঠিকমতো তৈরি হয় না, কিংবা এখানে অলিন্দের ওপর ছন্দটা তৈরি হচ্ছে, দুটোই অলিন্দের ওপর হচ্ছে, তো সেটা যখন নিলয় পর্যন্ত ঠিকঠাক পৌঁছাচ্ছে না, তখন বলা হয় হার্ট ব্লক। এটা আবার অনেক ধরনের হয়। এসএ ব্লক হয়, অডিও ভেন্ট্রিকুলার ব্লক হয়, বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়। এসএ নোড থেকে প্রবলেম হলে সেটা এসএ ব্লক, এভি নোডের প্রবলেম হলে অডিও ভেন্ট্রিকুলার ব্লক, আর যদি বান্ডেল অফ হিজের প্রবলেম হয়, অর্থাৎ স্পন্দন উৎপন্ন হচ্ছে কিন্তু পরিবাহিত হচ্ছে না, তখন সেটাকে বান্ডেল ব্রাঞ্চ ব্লক বলে। ঠিক আছে, তাহলে এটা পুরোপুরি হৃৎপিণ্ডের ছন্দের সাথে জড়িত। হার্ট ব্লক এই বিষয়টা হৃৎপিণ্ডের ছন্দের যে ত্রুটি সেটার সাথে জড়িত হার্ট ব্লক। ঠিক আছে, এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। তো এটা এভাবে তৈরি হলো, স্পন্দন তৈরি হলো, হৃৎপিণ্ডটা স্পন্দিত হচ্ছে একটা পরপর। প্রথমে রক্তবাহ থেকে রক্ত এসে শিরার মাধ্যমে, ধমনির মাধ্যমে রক্ত এসে অলিন্দে পৌঁছাচ্ছে, তারপর সেটা নিলয়ে পৌঁছাচ্ছে, এইভাবে হচ্ছে। এখন এই যে পুরো রক্ত সংবহন পদ্ধতি, সার্কুলেশন, এই সার্কুলেশনটা আমাদেরকে জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন হয়, প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবেন, বিভিন্ন পরীক্ষাতে ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। তো হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ, যেটা হার্টবিট তৈরি করে, হৃৎপিণ্ড যখন সংকুচিত হচ্ছে, ছোট হচ্ছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিস্টল। আর যখন প্রসারিত হচ্ছে, হৃৎপিণ্ডটা বড় হচ্ছে, তাকে বলা হয় ডায়াস্টল। তো এখানে এই যে সুপার ভেনা কাভা, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আমরা এটা বাংলাতে বলি ঊর্ধ্ব মহাশিরা। আর এই যে ইনফিরিয়ার ভেনা কাভা, এটাকে আমরা বলছি নিম্ন মহাশিরা। ঠিক আছে, একটা ঊর্ধ্ব মহাশিরা আর একটা নিম্ন মহাশিরা, এই দুটো। আর কি, এখানে পালমোনারি আটারি বা ফুসফুসীয় ধমনী, পালমোনারি ভেন, ফুসফুসীয় শিরা, এইগুলোই কিন্তু পরিবাহন করে আনছে এবং নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলোর কি কাজ কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। সারা দেহ থেকে মস্তিষ্ক, দেহ এবং মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড থেকে বিভিন্ন জায়গাতে অক্সিজেনযুক্ত, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন হচ্ছে। তো প্রথমে যেটা জিনিসটা হয়, আমাদের শরীরের যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, যেটা আমাদের কোষীয় শ্বসনের মাধ্যমে, কোষের মধ্যে বিপাক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে, সেটা রক্তে এসে মিশছে। সেই যেটাকে আমরা দূষিত রক্ত বলছি, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বলছি,
সেই রক্তটা সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা এই দুটোর মাধ্যমে এসে পৌঁছাচ্ছে ডান অলিন্দে, রাইট আর্টেরিয়ামে এসে পৌঁছাচ্ছে। এবার ডান অলিন্দ যখন সংকুচিত হয় তখন কি হয়, নিলয়টা প্রসারিত হয়। তখন কি অলিন্দের মধ্যে প্রেসার বেড়ে যায়। এই চাপের জন্য ট্রাইকাসপিড ভালভগুলো খুলে যায়। এখানে রক্ত চলে এলো সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ডান অলিন্দে রক্ত চলে এলো, সারা শরীর থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা এখানে এসে পৌঁছালো, ডান অলিন্দে এসে পৌঁছালো। সেটা যখন সংকুচিত হচ্ছে ঠিক সেই সময় নিচে ডান নিলয়টা প্রসারিত হচ্ছে, বড় হচ্ছে। তাহলে কি হবে, এই জায়গাতে কিন্তু প্রেশারটা বাড়বে নিচের দিকে, তখন এই কপাটিকাগুলো খুলে যাবে এবং ডান নিলয়ের মধ্যে রক্তটা তখন এসে পৌঁছাবে। ট্রাইকাসপিড ভালভগুলো খুলে যাবে, ডান অলিন্দে রক্তটা পৌঁছে যাবে। যেই রক্ত চলে এলো নিলয়ে, ডান নিলয়ে, তখন সেই ডান নিলয়টা কিন্তু সংকুচিত হবে, তার মধ্যে চাপ বেড়ে যাবে। এই চাপ বেড়ে যাওয়ার ফলে ট্রাইকাসপিড ভালভ যেটা খুলে গিয়েছিল সেটা প্রথমে তো বন্ধ হবে, আর এইখানে এই যে ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি, তার নিচে পালমোনারি এই যে ভালভগুলো সেটা খুলে যাবে। তাহলে ফুসফুসীয় ধমনীর মধ্যে এই রক্তটা কিন্তু চলে আসছে। ফুসফুসীয় ধমনীর মধ্যে রক্তটা চলে যাচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটাকে ফুসফুসে পাঠানোর যে পরিকল্পনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডান অলিন্দে সম্ভব হচ্ছে। এইখানে হচ্ছে, এখান থেকে সরাসরি চলে যাচ্ছে ফুসফুসের মধ্যে। ফুসফুসের মধ্যে গেলে কি হবে, বায়ু আদান প্রদান হবে, অক্সিজেন আমরা সেখান থেকে গ্রহণ করছি, অক্সিজেন গ্রহণ করছি, এবং সেই অক্সিজেনটা আবার পুনরায় হৃৎপিণ্ডে ফিরিয়ে আনার একটা পরিকল্পনা কিন্তু থাকতে হবে। কারণ এই যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এটাকে ত্যাগ করানো এবং গ্রহণ করানো, সেই কাজটা ফুসফুস করছে, এবং সেটা পরিবহন করে এনে হৃৎপিণ্ডে পৌঁছে দেওয়া অক্সিজেনযুক্ত যে রক্ত সেটা হৃৎপিণ্ডে পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু পালমোনারি ভেনের মাধ্যমে হচ্ছে, ফুসফুসীয় শিরার মাধ্যমে সেটা কিন্তু হচ্ছে। তাহলে ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত পৌঁছে যাচ্ছে, বিশুদ্ধ রক্ত পৌঁছে যাচ্ছে। তারপরে সেটা বাইকাসপিড যে কপাটিকা বা মিট্রাল ভালভ সেইখানে সেটা খুলে যাচ্ছে। একইভাবে ওপরে অলিন্দটা এখানে সংকুচিত হচ্ছে, নিলয়টা প্রসারিত হচ্ছে, এখানে নিলয়ের মধ্যে রক্তটা প্রবেশ করছে। তারপরে নিলয় সংকুচিত হচ্ছে, অ্যাওর্টিক ভালভটা খুলে যাচ্ছে, সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে এটা পৌঁছে যাচ্ছে সারা শরীরে। মহাধমনী আমরা বলতে পারি অ্যাওর্টা, সেই মহাধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা সারা শরীরে পৌঁছে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রক্রিয়া, রক্ত সংবহনের একটা প্রক্রিয়া। ঠিক আছে, বোঝা গেল? ছোট করে একবার বলে দিচ্ছি। আমাদের কোষের মধ্যে বিপাকীয় কাজের ফলে যে দূষিত রক্তটা উৎপন্ন হচ্ছে
বিপাকীয় কাজের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এই দুটোর মাধ্যমে হৃৎপিণ্ডে এসে পৌঁছাচ্ছে। সারা শরীর থেকে, কোষ থেকে, সমস্ত জায়গা থেকে এই দুটোর মাধ্যমে এসে ফাইনালি ডান অলিন্দে এসে পৌঁছাচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত দূষিত রক্ত। তারপরে সংকুচিত হচ্ছে অলিন্দ, অলিন্দ সংকোচনে নিলয়ের কিন্তু প্রসারণ হচ্ছে এবং ট্রাইকাসপিড ভালভ খুলে গিয়ে নিলয়ে সেই রক্তটা পৌঁছে যাচ্ছে। তারপর নিলয় সংকুচিত হলে পালমোনারি ভালভ এখানে খুলে যাচ্ছে। পালমোনারি ভালভ খুলে গেলেই পালমোনারি আর্টারি, ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে কিন্তু CO2 যুক্ত রক্তটা ফুসফুসে পর্যন্ত পৌঁছে যাচ্ছে পালমোনারি আর্টারির মাধ্যমে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, সাধারণত ধমনীগুলো বিশুদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু এখানে একমাত্র ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত পরিবহন করছে একমাত্র। এবং বিপরীতে ফুসফুসীয় শিরা, সে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত বহন করছে, একমাত্র এক্সেপশন। বাকি যত শিরা রয়েছে তারা কিন্তু দূষিত রক্ত বহন করে। এখানে এই যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এগুলো কিন্তু এরা কি করছে, এরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্তটা কিন্তু পরিবহন করছে। ঠিক আছে, তারপরে এটা চলে গেল ফুসফুসে, ফুসফুসে আদান প্রদান হলো, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে চলে গেল, অক্সিজেন চলে এলো ভেতরে, আবার সেটা রক্ত বা আমরা একেবারে বলতে পারি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন সেই তার মাধ্যমে পরিবাহিত হয়ে পালমোনারি ভেনের মাধ্যমে চলে আসছে, সেটা বাম অলিন্দে প্রবেশ করছে। তাহলে বাম অলিন্দে বাম নিলয় কিন্তু সবসময় বিশুদ্ধ রক্ত থাকে। এটাও প্রশ্ন হতে পারে, ডান দিকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত থাকছে আর বাম দিকে অক্সিজেনযুক্ত রক্ত থাকছে, এবং এটা অ্যাওর্টিক ভালভ এর মাধ্যমে, মহাধমনির মাধ্যমে এটা সারা শরীরে কিন্তু পৌঁছে যাচ্ছে। অ্যাওর্টিক ভালভটা খুলে যাচ্ছে এবং অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্তটা পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো প্রসেস। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আবশ্যিকভাবে মনে রাখতে হবে। কোনো সমস্যা থাকলে বলুন, আমি আরেকবার বলে দিচ্ছি, কিন্তু এই জায়গাতে কোনো সমস্যা যেন না হয়। এখান থেকে বিগত বছর করলেই প্রশ্ন পাবেন, সেটা আরআরবি হোক, আরআরবির যে কোনো পরীক্ষা হোক বা অন্য সমস্ত পরীক্ষাতে দেখবেন এই জায়গা থেকে প্রশ্ন থাকে, এমসিকিউ কোয়েশ্চেন এখান থেকে থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্রসেসটা আমরা দেখলাম। এবার এর সাথে সম্পর্কিত কয়েকটা বিষয় রয়েছে, যেমন হচ্ছে হার্ট রেট। হার্ট রেট, হার্ট রেটের কথা একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের প্রাপ্তবয়স্ক পুরুষ তাদের ক্ষেত্রে এটা 72 বার হয়, গড়ে 72 বার হয়, এবং মহিলাদের ক্ষেত্রে এই হারটা কিছুটা বেশি থাকে। ঠিক আছে, এটা মনে রাখবেন, পুরুষদের ক্ষেত্রে 72 বার হয়, মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা বেশি থাকে। আর কখন বেশি কম বেশি থাকে, বিভিন্ন বিষয়ের উপর এটা নির্ভর করে হার্ট রেট কখন কেমন হবে। যেমন ভ্রূণ অবস্থায়, ভ্রূণ অবস্থায় এটা অনেক বেশি থাকে, 140 থেকে 150 প্রতি মিনিটে। মহিলাদের ক্ষেত্রে এই রেটটা কম থাকার কারণ হচ্ছে তাদের ব্লাড প্রেশারটা কম হয়, তুলনামূলক কম হয় সেই কারণে। এবং আমাদের যে বিপাক ক্রিয়া, তার সাথে হৃৎপিণ্ডের স্পন্দনের হারটা নির্ভর করে। বিপাক ক্রিয়া যদি বেড়ে যায় সেক্ষেত্রে স্পন্দনও কিন্তু বেড়ে যাবে। দেহতল, আমাদের যে সারফেস রয়েছে দেহতলের সাথে এটা কিন্তু ব্যস্তানুপাতিক। দেহ সমতল যত বড় হবে তত কিন্তু হৃদস্পন্দনের হারটা কমবে। আমরা যদি ছোট পাখির ক্ষেত্রে দেখি, চড়ুই পাখির ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখা যাবে
হৃৎস্পন্দনের যে হার সেটা প্রায় 1000। হাতির ক্ষেত্রে হাতির সারফেস এরিয়াটা অনেক বেশি, এটা চলে আসে প্রায় 30-এর কাছাকাছি। নীলতিমি সব থেকে বড় প্রাণী, নীলতিমির ক্ষেত্রে এটা প্রতি মিনিটে মাত্র 5 বার। তাহলে বডি সারফেস এরিয়ার সাথে হার্ট রেট, এটা রিলেশনটা কিন্তু ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবেন। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওভারঅল আমি যেগুলো বললাম এখানে, যে যে বিষয়গুলো পয়েন্ট আউট করলাম সেগুলো একটু মনে রাখবেন। তো এখান থেকে কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ওভারঅল যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। প্রথমে আমি বলেছি এগুলো, কোন বিজ্ঞানী মানুষের দেহে রক্ত সংবহন আবিষ্কার করেছিলেন? কি আবিষ্কার করেছিলেন? হার্ভে। হ্যাঁ, উইলিয়াম হার্ভে তিনি কিন্তু এই রক্ত সংবহন পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, হৃৎপিণ্ডের যে প্রাচীর সেটা কি দিয়ে তৈরি, বা প্রাচীর এটাকে কি বলা হয়? হৃৎপিণ্ডের প্রাচীরকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের যে পেসমেকার, হৃৎপিণ্ডের পেসমেকার এর নাম কি? এসএ নোড, বান্ডেল অফ হিজ, এভি নোড, নাকি পার্কিনজি ফাইবার? এসএ নোড। এসএ নোড, ঠিক। হৃৎপিণ্ডের বাম নিলয়, হৃৎপিণ্ডের বাম নিলয়ে সংকুচিত হলে কোন ঘটনা ঘটে? ফুসফুসে রক্তে প্রবেশ ঘটে, হৃৎপিণ্ডে রক্তের প্রবেশ ঘটে, হৃৎপিণ্ড থেকে রক্ত মহাধমনীতে চলে যায়, বাম নিলয় থেকে রক্ত বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয়ে সংকুচিত হলে কি ঘটে? এটা সিম্পল ঘটনা, অপশানও জানার দরকার নেই, এখানে ছবি দেখে বলে দিতে পারবেন। এই মাত্র বলেছি, বাম নিলয় যদি সংকুচিত হয় তাহলে কি ঘটবে? লেফট ভেন্ট্রিকেল হচ্ছে এইটা, বাম নিলয়। বাম নিলয় যদি ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তাহলে কি হবে? কোথায় রক্ত যাবে? ধমনীতে যাবে। মহাধমনীতে যাবে, মহাধমনীতে যাবে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বাম নিলয়, এটা যদি ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এটাকে সংকুচিত করে দিন, কি হবে? প্রচণ্ড প্রেসারে অ্যাওর্টিক ভালভ খুলে যাবে, মহাধমনীতে রক্ত প্রবেশ করবে, মহাধমনী দিয়ে সেটা সারা শরীরে পৌঁছে যাবে। নিলয় সংকুচিত হলে এই ঘটনাটা ঘটে। খুব সাধারণ বিষয়, একেবারে সাধারণ বিষয়, এটা জাস্ট একটা মেকানিজম। এখানে রক্ত আসছে, দূষিত রক্ত আসছে ডান দিকে, ডান দিকে সবসময় দূষিত রক্ত থাকে, এটা মনে রাখবেন। ডান দিকে, ডান নিলয় আসছে, উপরের অংশটা নিলয়, উপরের অংশে আসছে, সেটা সংকুচিত হচ্ছে, নিচে চলে আসছে অলিন্দে আসছে, অলিন্দ, উপরেরটা অলিন্দ, উপরে অলিন্দ, নিচে হচ্ছে নিলয়। তাহলে উপরে সংকুচিত হলে নিচে আসছে, নিচেটা সংকুচিত হলে এটা চলে যাচ্ছে ফুসফুসীয় ধমনীতে। ডান নিলয় সংকুচিত হলে রক্ত চলে যাচ্ছে ফুসফুসীয় ধমনীতে, কারণ সেই অবিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে বিশুদ্ধ হয়ে আসতে হবে। বিশুদ্ধ হয়ে আসতে হলে তাকে ফুসফুসে পাঠাতে হবে। তাহলে ফুসফুসে পাঠাতে গেলে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে পাঠাতে হবে। তাহলে সেই অবিশুদ্ধ রক্তটা ডান দিকে অলিন্দ ঘুরে, নিলয় ঘুরে ফুসফুসীয় ধমনীতে চলে যাচ্ছে। ফুসফুস থেকে সেটা বিশুদ্ধ হয়ে আসার পরে আসছে কিসের মাধ্যমে? ফুসফুসীয় ধমনী শিরার মাধ্যমে আসছে। ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত রক্তটাকে পরিবহন করে ফুসফুস থেকে নিয়ে আসছে বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে সেটা যথারীতি বাম নিলয়ে চলে আসছে, বাম নিলয় থেকে মহাধমনীতে চলে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল মেকানিজম।
সারা শরীর থেকে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ড থেকে সারা শরীরে যাওয়ার পদ্ধতি। মাঝে কিন্তু ফুসফুস আছে, সেখানে পৌঁছাচ্ছে, তারপরে সেটা বিশুদ্ধ হয়ে আসার পরে সেটা সারা শরীরে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে বাম নিলয়, ধমনীর মাধ্যমে, মহাধমনীর মাধ্যমে। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু হবে। যন্ত্রের সাহায্যে রক্তের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? ইসিজি, স্টেথোস্কোপ, স্পিগমোম্যানোমিটার, স্টেথোস্কোপ এবং স্পিগমোম্যানোমিটার। কিসের সাহায্যে রক্তচাপ নির্ণয় করার যন্ত্র কোনটা? ইসিজি, স্পিগমোম্যানোমিটার। তাই কি শুধু স্পিগমোম্যানোমিটার দিয়ে কি হয়, নাকি আমি অপশন ডিতে বললাম স্টেথোস্কোপ এবং স্পিগমোম্যানোমিটার? স্পেসিফিক যদি অপশন না থাকে তাহলে স্পিগমোম্যানোমিটার ঠিক আছে, কিন্তু স্টেথোস্কোপেরও প্রয়োজন হয়। ঠিক আছে, আরেকটা প্রশ্ন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হৃদচক্র, এই যে চক্রাকারে রক্ত যাচ্ছে আসছে, রক্ত যাচ্ছে আসছে, স্বাভাবিক অবস্থায় একটা হৃদচক্রের সময়কাল কত? এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 0.8 সেকেন্ড, মাত্র 0.8 সেকেন্ড। একটা হৃদচক্র 0.8 সেকেন্ডে কমপ্লিট হয়। ঠিক আছে, তো এখানে নোটসটা আমি প্রোভাইড করে দেব, খুব ভালো করে এটা তৈরি করে নেবেন। এমন কিছু নেই, কয়েকটা বিষয় আছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ওকে, আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।